তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আপনারা তো গত ক্লাসে ফায়ারবেসের অথেন্টিকেশন এবং ডাটাবেসের জিনিসটা আপনাদের মধ্যে দুইজন দেখা যাচ্ছে, মোটামুটি বাকি সবাই তো দেখছে। তো বাসায় কি কাউকে প্র্যাকটিস করা হয়েছে এই জিনিসগুলো? কারণ দেখার মধ্যে যদি আপনার জিনিসটা লিমিটেশন থাকে তাহলে তো লাভ নাই। অনেক কিছু তো দেখেন নতুন নতুন, আপনি প্র্যাকটিস না করলে 2 দিন পরে এমনি ভুলে যাবেন। বাসায় কি প্র্যাকটিস করছেন থেকে? হ্যাঁ, আপনি তো ডাটাবেসের ক্লাসে ছিলেনই না, দেখবেন কেমনে? আপনার দুজনেই তো চলে গেছেন। আপনাদের কি ক্লাস ছিল নাকি? তো আজকে যেটা দেখবো সেটা হলো পুশ নোটিফিকেশন। বিভিন্ন অ্যাপে অনেক সময় কিন্তু নোটিফিকেশন চলে আসে, ধরেন আপনার সার্ভার থেকে আসতে পারে অথবা অন্য জায়গা, যে কোনো জায়গা থেকে আসুক। তো নোটিফিকেশনের সাথে ফায়ারবেসের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যদি বাইরে থেকে কেউ আপনার মোবাইলে নোটিফিকেশন ক্রিয়েট করে তখন ওটার পুশ নোটিফিকেশন বলা হয়। কারণ অ্যাপে বিভিন্ন স্টেজ আমি আমার অ্যাপের ফ্লো অনুযায়ী কিন্তু নোটিফিকেশন তৈরি করতে পারি, ওটা সেপারেট ইস্যু। যেমন আপনি গেমে খেলার সময় দেখেন কোনো একটা নির্দিষ্ট লেভেলে আপনি যদি একটা কিছু করার জন্য কমান্ড দিচ্ছেন, ধরেন ওটা বানাতে 10-15 মিনিট বা 20 মিনিট যতক্ষণ সময় লাগে, বানানোর সময় আপনার ইন্টারনেট ছিল, এরপর ইন্টারনেট নাই, ধরেন ইন্টারনেট অফ করে রাখছেন, কিন্তু যে টাইমটা ওটা যদি ওভার হয় একটা কিন্তু নোটিফিকেশন আসে যে আপনার এই জিনিসটা কমপ্লিট হয়েছে বা একটা কিছু। তো ওইগুলো হলো অ্যাপের ইনার নোটিফিকেশন। নোটিফিকেশন ম্যানেজার অ্যান্ড্রয়েড সিস্টেমে অলরেডি আছে, ওর কাছে নির্দিষ্ট কিছু ইনফরমেশন পাস করে দিলে নোটিফিকেশন দেখায়। কিন্তু আপনার যদি নোটিফিকেশন যে আসতেছে এটা যদি বাইরের থেকে কেউ একটা মেসেজ পাঠিয়ে দেয়, সার্ভার থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক, তখন ওই জিনিসটার বলা হয় পুশ নোটিফিকেশন। তো পুশ নোটিফিকেশনের ক্ষেত্রে লেটেস্ট ট্রেন্ড হলো বেশিরভাগ ক্ষেত্রে ফায়ারবেস ইউজ করে কাজটা করা হয়। কারণ ফায়ারবেস ইউজ না করে আপনি যদি আপনার নর্মাল কোনো ওয়েতে আপনি জিনিসটা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রচুর কমপ্লেক্সিটি তৈরি হয়। আপনার বারবার সার্ভারে হিট করতে হবে লেটেস্ট আপডেট আসে নাকি নাই, কারণ সার্ভারে আপনার পাঠিয়ে নিতে হবে না, সার্ভার ডাটা তো রিসিভ করতে হবে। তো আমি কেমনে বুঝবো কখন সার্ভারের ডাটা আপডেট হয়েছে নাকি হয় নাই? এটা কন্টিনিউয়াসলি যদি চেক না করা হয় আমার তো কোনো জানার উপায় নাই। তো এই ব্যাক এন্ডেও প্রচুর কমপ্লিকেটেড কোড লিখতে হয়, মোবাইল এন্ডেও কমপ্লিকেটেড কোড লিখতে হয় যদি আপনি নিজে জিনিসটা অ্যানালগ হ্যান্ডেল করেন। তো ফায়ারবেস দিয়ে করলে আপনার এত ঝামেলা কিছু করার লাগে না, আপনি শুধু একটা ব্যাক এন্ডে ফায়ারবেসের স্পেশাল কিছু সার্ভিস দেওয়া আছে, ওগুলো ইউজ করলেই সে যখনই কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসবে ওই সময় সে শুধু ইভেন্টটা ট্রিগার করে দেয় এবং নোটিফিকেশন জেনারেট হয়। তো এছাড়া আপনার কোডে তেমন কোনো কমপ্লিকেশন কিছু নাই। তো আপনার ফায়ারবেস কনসোল থেকে মেসেজ আসুক বা সার্ভার থেকে আসুক, মোবাইল এন্ডে কোড একই, আলাদা করে কোড লিখবেন না, কারণ যেভাবে আসুক ফায়ারবেসই আপনাকে দিবে ডাটা। তো যে ফায়ারবেসের নোটিফিকেশনের এই সুবিধাগুলো ইউজ করার জন্য আমাদের আগে অ্যাপগুলা অ্যাড করতে হবে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের কাস্টমাইজেশন করবো। আগে আমাদের প্যাকেজটা ওখানে দিয়ে দিই। এই ক্ষেত্রে আমাদের সাউন্ড ফিগার প্রিন্ট অ্যাপ নিকনেম কিছু দরকার নেই, না দিলেই চলে। অ্যাড দিলে একটা জেসন ফাইল তৈরি হবে, কারণ ফায়ারবেসের সাথে যে আপনার অ্যাপের যে কমিউনিকেশনগুলো হবে, যে ইনফরমেশন কিছু, তো এগুলো এই জেসন ফাইলের থ্রুতে ফায়ারবেস জিনিসটা হ্যান্ডেল করে। কি সেটা? আচ্ছা, ডাউনলোডে মানে অলরেডি কয়েকটা জেসন ফাইল নামানো আছে, ওগুলো আগে ডিলিট করে দিয়ে গেলাম। এটা ফরম্যাট করতে হবে, ভিউ চেঞ্জ করে দেবো। কয়টা পর্যন্ত ডাউনলোড করা যায় স্যার? হ্যাঁ, কয়টা পর্যন্ত ডাউনলোড করা যায়? কি ডাউনলোড? ওই জেসন ফাইল আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু কথা হলো আমার নামটা আপনি তো চেঞ্জ করতে পারবেন না। কারণ যদি দেখেন যে
কমিউনিকেশন যে করবে আপনার অ্যাপের সাথে ফায়ারবেজের, ওখানে তো এই জেসন ফাইলের নাম একটা ফিক্স। আপনি যে কোনো জেসন ফাইল দিয়ে দিলে সে চিনতেছে না, সে ওই নামে জেসন ফাইলটা খোঁজার চেষ্টা করবে। যখন সে পাবে না তখন তো তার যে কাজটা করার কথা ছিল ওখানে হবে না। হয়তো আপনার যদি চেঞ্জ করার কোনো অপশন থাকে তাহলে না হয় করা যেত, কিন্তু কোথায় যে ওই জিনিসটা কল করে এটা তো আনপ্রেডিক্টেবল পুরা। আচ্ছা, আমাদের এটা এখন সেভ করলে আসে। তো এটা এখন আমাদের প্রজেক্টে অ্যাড করতে হবে। প্রজেক্টে অ্যাড করতে হলে আমার অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্ট ভিউতে যাব। প্রজেক্ট ভিউতে যাওয়ার পর এখানে অ্যাপ সিলেক্ট করে এখানে পেস্ট। দেখেন এখানে কিছু নাই, এখানে শুধু যে প্রজেক্টের মধ্যে আপনি আপনার অ্যাপটা অ্যাড করছেন ওর কিছু ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন কি ক্লায়েন্ট আইডি, এগুলো আপাতত আমাদের জানার দরকার নেই, কারণ এখানে কাস্টমাইজেশন তেমন একটা লাগবে না বেসিক লেভেলে। তো এটা হলো শুধুমাত্র আপনার অ্যাপটা আপনি কনফিগার করছেন। এখন কিন্তু কিছু সেটিং আপনার বাকি, যেমন ধরেন আমরা কই এই যে গুগলের যেহেতু সার্ভিস সে ইউজ করতেছে, আপনার এটা গ্রেডেলে অ্যাড করে দিতে হবে। আমরা আবার অ্যান্ড্রয়েড ভিতে যেতে হবে। তারপর তো এটা অ্যাড করার সময় এখানে কিন্তু গ্রেডেল দুইটা আছে, একটা হলো প্রজেক্ট গ্রেডেল, একটা হলো মডিউল গ্রেডেল। তো গুগল সার্ভিসের যেটা এটা থাকবে এখানে প্রথমে ক্লাস পাথ ডিপেন্ডেন্সি, আগে নর্মাল গ্রেডেল ছিল, এখন ওটার সাথে এটা অ্যাড হবে। তো এটা ছাড়া আরেকটা অ্যাড করতে হবে, সেটা হলো এই যে অ্যাপ্লাই প্লাগইন। তো এই ক্ষেত্রে একটা নতুন ইস্যু দেখা গেছে, কথা অ্যাপ্লাই প্লাগইন আপনি যদি এটার পরে দেন সেক্ষেত্রে আপনার অ্যাপটা ক্র্যাশ করার একটা সম্ভাবনা আছে, কারণ ফায়ারবেস রিলেটেড যে গ্রেডেল ফাইলগুলো এটা তো ডিপেন্ডেন্সিতে আসার পর সে পাইতেছে। তো এইখানে যখন সে প্লাগইনটা অ্যাড করার ট্রাই করে তখন তার কাছে প্লাগইন রিলেটেড কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নাই, অনেকটা ওই ফাইন্ড ভিউ আইডির ঝামেলার মতো। ভিউ আসার আগে আপনি যদি ভিউ ফাইন্ড করার চেষ্টা করেন যে এররটা হয়। তো গত এক ক্লাসে এরকম আগে ডিক্লেয়ার করার কারণে এটা যাইতেছে না কোনো কারণে, তো পরে যখন নিচে ডিক্লেয়ার করা হয়েছে ঠিক মতো সব কাজ করছে। তো আপনার যদি এটা গ্রেডেলে অ্যাড করতে হয় আপনি একদম বটম লাইনে জিনিসটা অ্যাড করতে হবে, মডিউল যেটা আছে ওটার মধ্যে একদম টিভিনেসের বাইরে। এবং ফায়ারবেসের আপনারা জানি যে ফায়ারবেস অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো সরাসরি ফায়ারবেস যদি দিয়ে দেয় আমার তো বাকি আনওয়ান্টেড মেথডগুলো দরকার নাই, যদি আমার অ্যাপে ওই ফাংশনালিটি না থাকে শুধু শুধু কোড ভারী হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি যে ফাংশনালিটি নিয়ে আপনার অ্যাপে কাজ করবেন শুধুমাত্র প্লে সার্ভিসের মতো ওটাই দিবেন, তাহলে শুধু ওই মেথডগুলোই আসবে, অন্য মেথডগুলো কিন্তু আসতেছে না। তো আমরা যেহেতু পুশ নোটিফিকেশন করবো, এটা হলো এই গ্রেডেল দিয়ে আমার কাজটা হয়ে যাবে, যেটা হলো ফায়ারবেস মেসেজিং। তো আমার শুধু এইটা অ্যাড করতে হবে। ফায়ারবেস মেসেজিং 10.0.1 শেষ, আর কিছু না। আপাতত গ্রেডেল কনফিগারেশনের জন্য এটাই এনাফ। এটা দিলে এখন ফায়ারবেস মেসেজিং এর জন্য বেসিক যে ক্লাসগুলো লাগে তো ক্লাসগুলো আপনার কাছে অ্যাভেলেবল, এবং আপনি আপনার মতো করে কনফিগারেশন করলে বেসিক ফাংশনালিটিগুলো করতে পারবেন, একদম মিনিমাম লেভেলের যে কোডগুলো করার লাগে। তো ফায়ারবেসের থেকে আসুক বা যে কোনো জায়গা থেকে মেসেজ আসুক, আপনার তো অনলাইন থেকে জিনিসটা আসবে। তো ম্যানুয়ালি করলে আমাদের হচ্ছে কি কনস্ট্যান্ট একটা লিসেনার চালু রাখতে হতো ব্যাকগ্রাউন্ডে, যে অলওয়েজ হিট করতেছে আপনার নতুন ডাটা আসছে নাকি আসে না। তো ফায়ারবেসের ক্ষেত্রে ফায়ারবেসের কিছু কাস্টম সার্ভিস ফায়ারবেস প্রোভাইড করে, যে এই ক্লাসগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন এবং সিস্টেমের কাছে যদি থাকে আমার এই ধরনের একটা সার্ভিস আছে এই অ্যাপে, তাহলে সে ফায়ারবেসের জন্য ওয়েটিং অবস্থায় থাকে ব্যাকগ্রাউন্ডে। যখনই ফায়ারবেস থেকে ওই নোটিফিকেশন বা যে কোনো রিলেটেড মেসেজ আসে তখন এই সার্ভিসটা ট্রিগার হয় এবং আপনি ওটার ভিতরে যে ধরনের স্টেটমেন্ট লিখবেন ওগুলো সে এক্সিকিউট করবে। আপনার যদি মেসেজ মানে কন্টিনিউয়াসলি চেক করার দরকার লাগে, সেজন্য আমাদের একটা নতুন ক্লাস তৈরি করতে হবে যেটা ফায়ারবেস ওই সার্ভিসটা ইমপ্লিমেন্ট করবে।
তো এটা তো আমার ক্লাস থেকে শুধু আমি সার্ভিস বানাইলাম, তো সার্ভিসের ক্ষেত্রে তো নর্মাল সার্ভিসের যে মেথডগুলো আছে এটাতেও বেসিক ফাংশনালিটিগুলো থাকে, কিন্তু এক্সট্রা কিছু সুবিধা আছে ফায়ারবেসের জন্য যেটা দরকার। তো আপনার যদি মেসেজ আসলে আপনি কোন একটা ইভেন্ট ট্রিগার করতে চান, সেটার জন্য একটা মেথড আপনার ওভাররাইড করতে হবে। সেটা হলো দেখেন এখানে অন মেসেজ রিসিভ নামে একটা মেথড আছে। যখনই ফায়ারবেসে কোনো মেথড আসবে তখনই এই মেথডটা ট্রিগার হয়, না আসলে এই মেথড ট্রিগার হবে না। আর আলটিমেটলি আমি যেহেতু পুশ নোটিফিকেশনের জন্য কাজ করা হইতেছে, ফায়ারবেস থেকে কেউ না পাঠাইলে আমার তো আর ওটা নিয়ে কোনো স্টেটমেন্ট কিছু করার দরকার নেই। তো যদি আমার ডাটা আসে, তো এখানে আমি ডাটা রিসিভ করার জন্য যে ধরনের কোডগুলো লিখবো, তো মোটামুটি ওটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো এখন আমরা কিছু বেসিক কনফিগারেশনগুলো লিখবো, কারণ এই পর্যন্ত আপনার কাছে যদি এটা আসে আপনার কাছে মেসেজ অ্যাভেলেবল। তো এখান থেকে আপনি মেসেজটা আলাদা করে নোটিফিকেশন জেনারেট করবেন নাকি অন্য কিছু করবেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, ওটার সাথে ফায়ারবেসের কোনো সম্পর্ক নাই। ফায়ারবেসের সম্পর্ক শুধু ফায়ারবেস থেকে আপনার পর্যন্ত মেসেজটা নিয়ে আসা, এটুকুতেই ফায়ারবেসের কাজ শেষ। এবং এই রিমোট মেসেজ নামে যে প্যারামিটারটা আছে এখানে অন মেসেজ রিসিপ্টের, যদি সাকসেসফুলি আসে তাহলে ওই এই ইনস্ট্যান্সের কাছে তখন ওই মুহূর্তে ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকবে যে নোটিফিকেশনের জন্য যা আসার দরকার। তো আপনি যদি এখন নোটিফিকেশন জেনারেট করতে চান নোটিফিকেশন ম্যানেজার ইউজ করে, তো আপনার বেসিক কিছু ইন্টেন্ট ইউজ করে জিনিসগুলো করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা ইন্টেন্টের ক্ষেত্রে একটা ফ্ল্যাগ অ্যাড করছি, সেটা হলো ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ। তো এটা হলো আমার যেহেতু ইন্টেন্টের মাধ্যমে আমি নোটিফিকেশন ম্যানেজারকে জানাইতেছি, এবং নোটিফিকেশন ম্যানেজার হলো আলাদা একটা সিস্টেমের। তো এই ক্ষেত্রে আমার অ্যাক্টিভিটিটা যদি ওপেন থাকে, ওই অ্যাক্টিভিটি আবার নতুন করে তো লঞ্চ করার দরকার নাই। তো এখানে আমি বলে দিচ্ছি অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ, মানে যদি এটা থাকে তাহলে সে ওই অ্যাক্টিভিটিটা লঞ্চ করবে না, ওল্ড অ্যাক্টিভিটিতেই ইন্টেন্টটা নতুন করে সে রিসিভ করে নেবে। আর যদি অ্যাক্টিভিটিটা না থাকে তাহলে সে লঞ্চ করলো, ওটা তো আলাদা বিষয়। তো ইন্টেন্টে আপনি যে নোটিফিকেশন ম্যানেজারকে পাঠাবেন, যেহেতু এটা সেপারেট অ্যাপ, আপনি যদি শুধু সরাসরি ইন্টেন্টটা পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার নোটিফিকেশন ম্যানেজার যে অ্যাপটা, নোটিফিকেশন হোক বা যে কোনো অ্যাপ্লিকেশন হোক, মানে থার্ড পার্টি কোনো অ্যাপের কাছে আপনি কোনো ইন্টেন্ট পাঠালে কখনো সরাসরি ইন্টেন্ট গেলে সে করে কি ওই ইন্টেন্টটাকে যদি হ্যান্ডেল করার জন্য এক্সট্রা কিছু পারমিশন আমার দরকার হয়, ওটা নিয়ে সে ঘাড়াঘাড়ি করবে না। যে অ্যাপের কাছে পাঠাচ্ছেন ওই অ্যাপের যে পারমিশনগুলো দেওয়া আছে ওগুলো দিয়েই সে কাজগুলো করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আমার যদি নিজস্ব কোনো অপারেশনে এক্সট্রা কোনো পারমিশন লাগে, ওগুলো তখন সে পাইতেছে না, তো সেক্ষেত্রে একটা ক্র্যাশ হওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এই জন্য থার্ড পার্টি বা অন্যান্য যে কোনো অ্যাপের ক্ষেত্রে যদি ইন্টেন্ট পাঠাতে হয়, তো পেন্ডিং ইন্ট্রোডিউস করা হয়। পেন্ডিং ইন্টেন্ট করে কি আপনার আলাদা করে ওই অ্যাপের পারমিশন ইউজ করবে না। আমি যখন ইন্টেন্টটা নিয়ে যাচ্ছি, আমার যে অ্যাপ থেকে ইন্টেন্টটা চাইতেছে ওই অ্যাপের মধ্যে যে পারমিশনগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে সে যাবে, তাহলে আলাদা করে ওটার জন্য সে চেক করবে না যে আমার এই পারমিশন লাগবে বা অন্য পারমিশনগুলো, সবগুলা সে ইনফরমেশন নিয়ে যাবে, এবং তাহলে আলাদা করে এটার জন্য কোনো কনফিউশন করার দরকার নেই। এই জন্য থার্ড পার্টি অ্যাপে যে কোনো সময় ইন্টেন্ট পাস করার ক্ষেত্রে পেন্ডিং ইন্টেন্ট নিয়ে আসতে হয়। নর্মালি ইন্টেন্ট দিয়েও কাজটা হইতো, কিন্তু সেক্ষেত্রে ওই কমপ্লিকেশনটা তৈরি হইতো আর কি। আচ্ছা, এখানে আমরা পেন্ডিং ইন্টেন্টের কাছে যে ইনফরমেশনগুলো পাইছি যদি একটু খেয়াল করেন, প্রথমটা হলো কনটেক্সট, তারপরটা হলো রিকোয়েস্ট কোড। তা আমরা যেহেতু জানি আগে ক্যামেরার কাজ করার সময় আমাদের একটা নির্দিষ্ট রিকোয়েস্ট কোড পাঠিয়ে দিচ্ছে, ওটার ভ্যালু ছিল 1। তো এই ক্ষেত্রে নোটিফিকেশনের জন্য আলাদা কাস্টম একটা রিকোয়েস্ট কোড আছে। আপনি যদি নোটিফিকেশন জেনারেট করতে হয় তাহলে এই কোডটাই পাঠাতে হবে, সেটা হলো 0। 0 ছাড়া অন্য কোনো ভ্যালু পাঠালে আপনার নোটিফিকেশনের কাজটা হবে না অন্তত। তো পরবর্তীতে আমরা এই যে ইন্টেন্টটা যেটা ক্রিয়েট করলাম, ওই ইন্টেন্টটা এখানে পাস করে দেওয়া হয়েছে, এবং
এক্ষেত্রে একটা ফ্ল্যাগ অ্যাড করেছে ওয়ান শট, মানে সে ইন্টেন্টটা সে একবারই প্রসেস করবে, যদি ওই সময় করতে না পারে তাহলে আর করলো না। ভাই এখানে যে আপনার ফ্ল্যাগ ওয়ান শট দিছেন, এটা কি টু শট দেওয়া যাবে বা অন্য কোনো? না, এটা তো আপনার ফ্ল্যাগ যেগুলো অ্যাভেলেবল, হ্যাঁ। তো ওগুলো থেকে আপনি একটা সিলেক্ট করবেন। তো ফ্ল্যাগ টু শট আছে নাকি এটা আমার খেয়াল নাই। আচ্ছা কি হলো এটা, ও পেন্ডিং ইন্টেন্টে চলে আসছে। এখানে আপনি দেখেন এই ফ্ল্যাগগুলোই আছে, আর কিছু নাই। ক্যান্সেল কারেন্ট, ইমিউটেবল, নো ক্রিয়েট, ওয়ান শট, আপডেট কারেন্ট। তো আপনার টু শট অ্যাভেলেবল নাই, কারণ এটা তো কাস্টম না, আপনি চাইলেন না আর দিয়ে দিলেন। যেটা আছে ওইটাই কথা, তার কাছে কিছু ইনফরমেশন আছে, যদি আপনি ওরকম কোনো কিছু পাঠান তাহলে ওটার জন্য একটা বিহেভিয়ার সে সেট করে নেয়। আচ্ছা, তো আমরা এখানে এখন যে কাজটা করতেছি, একটা রিংটোন কোনটা বাজবে ওটা আমরা শুধু সেট করতেছি। কারণ একটা জিনিস দেখেন, আপনার রিংটোন বাজাবে মোবাইলের সিস্টেম, তো আমরা জানি সিস্টেমকে যে কোনো ইনফরমেশন যদি আমার ফিড করতে হয়, ওটা মাস্ট আপনার ইউআরআই থ্রুতেই করতে হবে। ইউআরআই ছাড়া অন্য কোনোভাবে সে কোনো ইনফরমেশন রিসিভ করে না। তো আপনার কোন রিংটোনটা বাজবে এটা আপনি কাস্টম রিংটোন দিতে পারেন, ড্রয়েবল থেকে পাস করতে পারেন, কিন্তু কথা হলো ইউআরআই থ্রুতেই জিনিসটা যাইতে হবে। তো ইউআরআই আমরা এখন নোটিফিকেশন জন্য সিস্টেমের রিংটোন ম্যানেজার কাছে যে রিংটোনটা অ্যাভেলেবল ওটা পাস করে দিয়েছি, যাতে সে যদি কখনো নোটিফিকেশন ক্রিয়েট করার দরকার হয় এই ইউআরআই মেসেজ সে বাজায়। আচ্ছা, তো এই দেখেন আমার নোটিফিকেশন বিল্ড করার জন্য বেসিক যে ইনফরমেশনগুলো দরকার ছিল ওগুলো দেওয়া হয়েছে। একটা আইকন দেখানোর জন্য, টাইটেল, অটো ক্যান্সেলেবল হলে আমরা নোটিফিকেশনে যদি ক্লিক করি নোটিফিকেশন তার ওখানে থাকে না। আপনি যদি রাখতে চান তাহলে এটা ফলস থাকবে, না রাখতে চাইলে এটা ট্রু, মানে অটো ক্যান্সেলেবল। ইউজার যদি কখনো নোটিফিকেশন ক্লিক করে ওটার আগে যে কাজ হওয়া, মানে যে অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া উচিত ওটা গেলে যাবে, কিন্তু কথা হলে আপনার নোটিফিকেশনটা আর ওখানে থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে। তারপর এখানে মেসেজটা যেহেতু আমরা বলছি আগে, এই প্যারামিটারের মধ্যে যদি সাকসেসফুলি আসে অ্যাভেলেবল, এখান থেকে গেট নোটিফিকেশন দিয়ে তারপর গেট বডি দিয়ে আপনি যে মেসেজটা আছে ওটা আলাদা করে নিয়ে এখানে দেখাই দিবেন, তাহলে এই মেসেজটা এখানে শো করবে। আর রিংটোন আমরা তো একটা ইউআরআই রেডি করছিলাম এখানে, তো এখানে দেখেন সেট সাউন্ডের মেথডে ইউআরআই ছাড়া অন্য কোনো ডাটা সে নিবে না। আপনি যেভাবেই দেন, কাস্টম হোক ডিফল্ট হোক, ওটা আপনার ইউআরআই থ্রুতেই পাস করতে হবে। পরে ওই যে পেন্ডিং ইন্টেন্ট যেটা তৈরি করা হয়েছিল, এই ইন্টেন্টের ইনফরমেশনগুলো সহ পেন্ডিং ইন্টেন্টটা আমরা নোটিফিকেশন বিল্ডারের কাছে পাস করে দিয়েছি।
তো নোটিফিকেশন ম্যানেজার কাজ হলো নোটিফিকেশন আপনি যে বিল্ডার যেটা ক্রিয়েট করছেন ওই ইনফরমেশনগুলো নিয়ে এসে প্রসেস করা বাকি যে কাজ। তো এখানে আমার প্যারামিটার হিসেবে গেছে রিকোয়েস্ট কোড বা আইডি যেটা ছিল নোটিফিকেশনের জন্য, আর নোটিফিকেশনের যে অবজেক্টটা যেটা আছে মানে বিল্ডার ওটা আমরা বিল্ড করে এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ইনফরমেশনগুলো সহ নোটিফিকেশন ম্যানেজার কাছে গেছে, এবং যদি আমার সাকসেসফুলি মেসেজ আসে তাহলে সে নোটিফিকেশনটা জেনারেট করবে, না আসলে তো নো আসতেছে না। তো এখন আমাদের এখানে একটা কাস্টম সার্ভিস তৈরি হয়েছে যে ফাইবারের এই মেসেজিংগুলো হ্যান্ডেল করতে পারে, কিন্তু সিস্টেমের কাছে কিন্তু এখনো ইনফরমেশনটা অ্যাভেলেবল না যে আমার এই নামে কোনো সার্ভিস আছে কি না। ওটা কিন্তু আমার ম্যানুয়ালটা অ্যাড করে দিতে হবে, নাহলে তো সে ইউজ করতে দিবে না। হ্যাঁ, মেজর কম্পোনেন্ট। তো আমার সার্ভিস থাকতে হবে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে, অ্যাক্টিভিটির বাইরে। দেখেন এখানে মেজর কম্পোনেন্ট যেগুলো আছে বা এগুলো এখানে সাজেশন চলে আসে সাথে সাথে। তো সিস্টেম অটোমেটিক বুঝে গেছে যে আমার এই নামে একটা সার্ভিস ক্লাস আছে। তো সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভিস হইতে পারে। আমি যদি তো ইন্ডিয়ান দিয়ে তো সার্ভিসগুলো ট্রিগার হচ্ছে, এবং আমি যদি ফিল্টার করতে চাই কোন একটা সার্ভিস যে শুধুমাত্র এই ধরনের সার্ভিস হলে এই জিনিসটা কাজ করবে, তখন আমার ইন্ডিয়ান ফিল্টার এখানে নিয়ে আসতে হচ্ছে। তো যেহেতু গেলে গুগলের সার্ভিস, তো কারণ প্লে সার্ভিসে তো ইনক্লুড করা থাকে, তো এই জন্য আমাদের ইন্ডিয়ান ফিল্টারটা আলাদা একটা কাস্টম ট্যাগ দিয়ে জানা দিতে হবে যে এই ধরনের যদি হয় তাহলে সে কাজ করবে, নাহলে হবে না। তো এক্ষেত্রে দেখেন আমার সার্ভিসের নাম আপনি যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে অ্যাকশন নেম যেটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ যদি চেঞ্জ করেন এটার জন্য যে বিহেভিয়ার আছে বা যে সুবিধাগুলো আছে ওগুলো সে পাইতেছে না। ওটা তখন নর্মাল অন্য যে কোনো সার্ভিস হবে, কিন্তু ফাইবার সার্ভিসের জন্য যে আলাদা ফাংশনালিটি দরকার, যে আলাদা বিহেভিয়ারগুলো দরকার, ওগুলো সে পাবে না। কারণ ফাইবার মেসেজিং সার্ভিস কীরকম হওয়া উচিত ওই ডেফিনেশনটা আছে এখানে। তো নর্মাল আপনি দেখেন যে অ্যাক্টিভিটির ক্ষেত্রেও তো আমরা অ্যাকশন নেম দিছি, তো এটা দিয়ে বোঝায় কি অ্যাক্টিভিটিটা হলো মেইন বা লঞ্চার। তো ফাইবারের এই স্পেশাল সার্ভিসটা কি রকমের সার্ভিস ওটা দেওয়া আছে এখানে, কারণ এটা মেসেজিং ইভেন্টের জন্য কিন্তু এই সার্ভিসটা ইউজ করা হইতেছে। তো এখন পর্যন্ত মোটামুটি অ্যাপ্লিকেশন লেভেলে যে বেসিক কাস্টমাইজেশন দরকার, ম্যানিফেস্টটা অ্যাড করা এবং একটা বেসিক সার্ভিস ক্লাস তৈরি করা আমাদের মোটামুটি কমপ্লিট। এখন শুধু বাকি মেসেজটা থ্রো করা যাতে সে রিসিভ করতে পারে। আমরা আগে অ্যাপ্লিকেশনটা রান করে দিই। অ্যাপ্লিকেশন রান হতে থাকুক, ততক্ষণে আমরা একটু ফায়ারবেজের কনসোলে যাই। তো দেখবেন আপনি যদি নোটিফিকেশন পাঠাতে চান বিভিন্নভাবে পাঠানো যায়। তো এখানে নোটিফিকেশন যে ট্যাবটা আছে ফায়ারবেজের, তো ওখানে গেলে দেখবেন আপনার ড্যাশবোর্ডে এই পর্যন্ত যতগুলো নোটিফিকেশন পাঠাচ্ছেন সবগুলা লিস্টে দেখাবে, কখন পাঠানো হয়েছে, সাকসেসফুলি গেছে নাকি যায় নাই, আর ডেলিভারি ডেট মানে যেই সময় রিসিভ হয়েছে ওই টাইমটা। তো এই ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলো কিন্তু আলাদা আলাদা সে শো করে যে আপনি মেসেজ পাঠানোর ক্ষেত্রে 3 ধরনের ভাবে মেসেজ পাঠানো যায়। একটা হলো আপনি যতগুলা মোবাইলে আপনার এই অ্যাপটা ইনস্টল করা আছে, যে অ্যাপের আপনি মেসেজ পাঠিয়ে দিচ্ছেন সবগুলোতে সমানে যাবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো ডিভাইসে পাঠাতে চান সেটাও আপনার ক্ষেত্রে পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে আমার স্পেশাল একটা ইনফরমেশন লাগবে, সেটা হলো রেজিস্ট্রেশন টোকেন বা ইনস্ট্যান্স আইডি যারা বলে। ইনস্ট্যান্স আইডি অলওয়েজ ইউনিক, একটা মোবাইলের সাথে একটা মোবাইলের কখনোই মিলবে না। তা আপনার অ্যাপে যদি আপনি ফায়ারবেজে যে কোনো ধরনের সার্ভিস, সেটা মেসেজিং হোক বা অন্য যা কিছু হোক, আপনি যদি অ্যাপটা ইনস্টল করেন, মানে কোডের মধ্যে আগে লেখা আছে ইউজার যখনই ইনস্টল করতেছে তখনই সাথে সাথে ফায়ারবেজের কাছে একটা রিকোয়েস্ট যায় যে আমি ফায়ারবেজের কাজগুলো করতে চাইছি, এটা ইনস্ট্যান্স আইডি সে জেনারেট করে দেয় ওই ডিভাইসের জন্য ওই মুহূর্তে। তো পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপটা আনইনস্টল করতেছেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ওই আইডিটা বরাদ্দ। এবং কখনো আপনি যদি অ্যাপটা আনইনস্টল করেন ওই মোবাইলে, আবার পরবর্তীতে আবার ইনস্টল করছেন সেম অ্যাপ, তাহলে কিন্তু ইনস্ট্যান্স আইডিটা নতুন আরেকটা জেনারেট হবে, সেম আইডি থাকবে না।
কিন্তু যদি আপনার আনইনস্টল না হয় তাহলে আর ওটা চেঞ্জ হতেছে না। তো ইনস্ট্যান্স আইডিটা যদি ফায়ারবেজের কাছে তো সে রাখতেছেই, কারণ যেহেতু ফায়ারবেজ জেনারেট করে দিতেছে এবং ইনস্ট্যান্স আইডি দিয়ে কিন্তু সে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা করে চিনে যে কোন ডিভাইসটা কার। তো আমার যদি এখানে নিউ মেসেজ আমি পাঠাতে চাই কনসোল থেকে, যে তিনটা সুবিধা আছে, একটা হলো ইউজার সেগমেন্ট, টপিক বা সিঙ্গেল ডিভাইস। তো আপনি যদি সার্ভিস ইউজ করে মেসেজ পাঠান কখনো, মানে অনলাইন বেসড সার্ভার থেকে, ওইখানে আপনি টপিক দিয়ে পাঠাতে পারেন, সিঙ্গেল ডিভাইসে পাঠাতে পারেন, কিন্তু ইউজার সেগমেন্ট মানে একসাথে সবগুলোতে পাঠানোর যে সুবিধা ওটা আপনি পাবেন না। এটা শুধুমাত্র এখান থেকে পাঠানো যায়, ফায়ারবেস কনসোল থেকে, মানে আলাদাভাবে সার্ভার থেকে একদম ওপেনলি মেসেজ পাঠানো থ্রো করা যায় না। তো সেই ক্ষেত্রে তারা তাহলে কি পলিসি ফলো করে, কারো মাথা কোনো আইডিয়া স্যার? মানে যেহেতু আমার লাগবে সব ইউজারের মেসেজ পাঠানো, তা আমার কাছে এই ইউজার সেগমেন্টের অপশন নাই, আমার কাছে শুধু টোকেন আছে, তাহলে আমি কেমনে মেসেজ পাঠাবো? কারণ টোকেনটা তো আপনার সার্ভারে সেভ থাকতে হবে ফার্স্ট, মানে প্রথম কথা হলো এটা। কারণ টোকেন না থাকলে আপনি ডিভাইসে চিনতেছেন না কে কে আপনার ইউজার। তো টোকেন যদি আপনার কাছে থাকে 100 থাকুক 1000 থাকুক, আপনি সার্ভার থেকে লুপ চালায় প্রত্যেকটা টোকেন একটা একটা করে মেসেজ পাঠালে তো চলতেছে আলটিমেটলি। কারণ আমার কাছে টোকেন যদি থাকে আমি মেসেজ পাঠাতেই পারি। তো ওইভাবে বেসিক্যালি ফাংশনালিটিগুলো করা হয়। যত ডাটা থাকবে ততবার সে লুপটা ঘুরবে এবং ততগুলো ডিভাইসে যাইতে থাকবে নোটিফিকেশন। তো আমার সার্ভার এন্ডে কিভাবে জিনিসটা করা একটা বেসিক ফ্লো, এটা আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। আগে কনসোল থেকে আমরা জিনিসটা দেখি যে কিভাবে যাওয়া যায়। তো আপনি ধরেন যে কোনো একটা মেসেজ আপনি আজকে লিখবেন, কি লেখা যায় বলেন? হ্যাঁ, নোটিফিকেশন ওয়ার্কিং। কি? আজকে এক্সাম আছে। কোশ্চেন নাই তো আজকে। এক্সামের জন্য কোশ্চেন লাগে না, বুঝছেন? আচ্ছা, তো এখানে দেখবেন এই প্রজেক্টে যতগুলা অ্যাপ অ্যাড করা আছে সবগুলা শেষও করবে। তো আপনার সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন অ্যাপে পাঠাতে চান। তো আমরা তো পরে যেটা তৈরি করছি ওই অ্যাপটা সিলেক্ট করলে তারপরে, আচ্ছা এটা চালু আছে, সেন্ড মেসেজ যদি দেই নোটিফিকেশন, তাহলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে আসে। সাউন্ড শুনবেন কেন? এটা তো ইমুলেটর না। আপনি মোবাইলে যখন ট্রাই করবেন দেখবেন একটা সাউন্ড আসে, এখানে সাউন্ড মিউট করা আছে। দাঁড়ান আমি সাউন্ডটা চালু করি তাহলে। এই অ্যাক্টিভিটি সে আবার লঞ্চ করতেছে ক্লিক করলে। আচ্ছা, তাহলে আমরা নতুন আর একটা, নতুন ভাবে তো তৈরি হয়। হ্যাঁ এই যে ফ্ল্যাগ দিছিলেন স্যার, বলছেন যে পুরান অ্যাক্টিভিটিই থাকবে। কোনটা? নতুন ভাবে তৈরি হয়ে গেছে। স্যার, আপনি একটা ফ্ল্যাগ দিছিলেন না স্যার, যে ইন্টেন্ট ক্রিয়েট করার সময়, তখন বলছিলেন যে আপনার আচ্ছা এটা মানে আলাদা অ্যাক্টিভিটি সেট ফ্ল্যাগ করতে হবে। ফ্ল্যাগ ওয়ান শট। হ্যাঁ আলাদা একটা অ্যাক্টিভিটি সেট যে ওই নোটিফিকেশন ক্লিক করলে আমার অ্যাপের একটা হ্যাঁ, এটা নোটিফিকেশনের ক্ষেত্রে সেট করা যায়। তো ক্লিক করলে কোথায় যাবে? না স্যার, ওই যে উপরে একদম উপরে ইন্টেন্ট নাও ক্রিয়েট করতে হবে। ওই যে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ। কিন্তু স্যার দেখ, নতুন করে অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, স্যার ব্যাক দিলে বলে দেবে। হ্যাঁ, আসলে ফ্ল্যাগ দিলে নতুন করে অ্যাক্টিভিটি তৈরি হয়েছে কিন্তু ইন্টেন্টটা সেই ইউজ করছে আর কি। যাই হোক, কিন্তু আপনার এই ডকুমেন্টেশন যদি দেখেন ওটা কিন্তু ওইভাবে লেখা আছে ফ্ল্যাগ ক্লিয়ার টপের ক্ষেত্রে, যে ওল্ড অ্যাক্টিভিটিতে সে নিউভাবে ইন্টেন্টটা লঞ্চ করবে। ওখানে এত ডিটেলস কোনো আলোচনা দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমার অ্যাপটা যদি না থাকে, ধরেন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তাহলে আমরা একটা নোটিফিকেশন পাঠাই। কই গেলাম? আর একটা করে দিতে সাউন্ড আসবে না। সাউন্ড আসতেছে না কেন জানি। যাই হোক, আসার কথা, মোবাইলে ট্রাই করলে আসে। এখানে কোনো সাউন্ড সিস্টেমে মেবি কোনো প্রবলেম আছে মেবি। যাই হোক, নোটিফিকেশন চলে আসে এবং ক্লিক করলে ওই অ্যাক্টিভিটি লঞ্চ হয়। কথা হলো ক্লিক করলে অ্যাক্টিভিটি লঞ্চ হয়। আমাদের কথা ছিল কি, নোটিফিকেশন আসলে সেই অ্যাক্টিভিটিতে ইন্টেন্টটা পাস করার কথা, কিন্তু ক্লিক করলে কি হবে ওটা তো আলাদা জিনিস। আপনি জিনিসটা খেয়াল করেন। তা আমাদের ফ্ল্যাগ ক্লিয়ার টপ মানে হলো সে ইন্টেন্টটা অ্যাক্টিভিটিটা সে নতুন করে লঞ্চ করতেছে না, কিন্তু ক্লিক করলে যে আরেকটা অ্যাক্টিভিটি আসবে না, কোন অ্যাক্টিভিটি আসবে এটা তো নোটিফিকেশনে আলাদা করে বলে দিতে হয়। ওটা হলো নোটিফিকেশনের বিহেভিয়ার। তা আমাদের এখানে আমরা কিন্তু কিছুই বলি নাই যে কোথায় যাবে না যাবে। তো
আমাদের শুধু বলা আছে যে এটা নোটিফিকেশন আসলে সে নতুন করে আবার অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করবে না। যেমন এখন তো আসতেছে না, আমার মিনিমাইজ থাকলেও অ্যাক্টিভিটিতে আসে না, যদি ক্লিক করি তারপরেই কিন্তু আমার এই অ্যাক্টিভিটি আসতেছে। আর যদি আমি স্পেশালি সার্ভার থেকে এই নির্দিষ্ট মোবাইলে পাঠাতে চাই, তাহলে আমাদের আগে লাগবে কি, আমাদের টোকেনটা লাগবে। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে টোকেনটা নিয়ে নেই। টোকেন একটা বিশাল লম্বা আইডি, দেখবেন instance id dot guest instance dot get token। এই যে টোকেন আছে, এটা বিশাল। এটা কি এই ডিভাইসে তো? এটা শুধুমাত্র এই ডিভাইসের জন্য, এটা ইউনিক। এটা আপনি যে একই কোড এক এক জায়গায় রান করলে আপনার টোকেন আলাদা আলাদা দেখাবে, সেম না। এই টোকেনটা কপি করে আমার আবার নোটপ্যাডে পেস্ট করতে হবে, কারণ সরাসরি দেখলাম ওই দিন সার্ভারে যায় না। আচ্ছা দাঁড়ান, এখানে আসলে দেখি আসছে কপি। এখন আমরা শুধুমাত্র টোকেনের উপরে মেসেজটা পাঠাবো। এখন আর কি মেসেজ লেখা যায়? পাস প্ল্যানে হ্যাঁ ফেল করাইছে না, পাস করা পাস করে। আচ্ছা এটা কি হলো? ও এটা সিঙ্গেল ডিভাইস, সরি। টোকেনটা দিয়ে দিলাম। কোথায় স্যার বলে একটা দেন স্যার? হ্যাঁ বলে একটা দিলে স্যার বুঝতে আচ্ছা আগে ঠিকটা দিয়ে দেখি, তারপর এই যে দেখেন এখানে এফএম এসে বুঝিয়ে নিছে এটা রেজিস্ট্রেশন টোকেন, এটাতে যেতে হবে টার্গেটিং সিঙ্গেল ডিভাইস। আচ্ছা দেখি আসে নাকি, এখন সাউন্ড হয়েছে, সাউন্ড আসবে। তখন যে কোনো কারণে আসে নাই। আচ্ছা তো নিউ মেসেজে আবার দেখি, আরেকটা দেওয়া যাক। সিঙ্গেল ডিভাইস, সরি না, ধরুন দুই একটা ক্যারেক্টার বাদ দিয়ে দিলাম। যাবে তো। সাউন্ড পাবে। নোটিফিকেশনে আসবে না, আসা উচিত না, আসে নাই তো। আসলে আর কি আসবে। এই যে দেখেন এখানে আসছে কি ফেল, এই নামে কোনো ডিভাইস চেক খুঁজে পায় নাই, কারণ এটা তো ইউনিক ডিভাইস। এবং কোন টোকেন আপনি পাঠাচ্ছেন, টোকেনটা তো আলটিমেটলি ফায়ারবেসের কাছে সেভ করা আছে, আর সেভ করা না থাকলে সে জানবে কেমনে কোন টোকেন কার, কারণ সেই তো জেনারেট করে দিয়ে দিচ্ছে আলটিমেটলি। স্যার আমি ধরেন মানে আমার অ্যাপটা 1000 ডিভাইসে ইনস্টল করা আছে, কিন্তু আমি তো তার টোকেন জানি না, তাহলে সেন্ড করব। আপনার জানতে হবে অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে আপনার টোকেন ইউজ করেন কখন, যখন সার্ভার এন্ডের কনসেপ্টটা আসে। সার্ভার এন্ড না থাকলে কনসোল দিয়ে যদি আপনি নোটিফিকেশন পাঠান, সেক্ষেত্রে আপনি কেমনে জানবেন, কারণ ফায়ারবেস তো স্টোর করতেছে ঠিক আছে, সে টোকেন তো আপনার সরাসরি এমনি কোনো ড্যাশবোর্ডে তো দেখাই দিচ্ছে না যে আপনার টোকেনগুলো সব এইগুলা। স্যার আমি কি সেরকম অ্যাপ বানাতে পারবো যে অ্যাডমিনদের পুশ নোটিফিকেশন পাঠাতে পারবে? মানে মানে- মোবাইল থেকে কাজটা করবে যে আপনি যেটা করলেন। এই তো মোবাইল থেকে করবেন আপনার সার্ভার এন্ডের মাধ্যমে কমিউনিকেশনে। আপনার একটা সার্ভার এন্ড থাকবে, আপনি আপনার মেসেজটা লিখে সার্ভারে পুশ করলেন, যে মেসেজটা লিখছেন ওই মেসেজটাই সার্ভার ফায়ারবেসকে পাঠাবে, ফায়ারবেস ওই মোবাইলে পাঠাবে। মানে কথাটা ভাইয়া হিসেবে যাইতে হবে আর কি। আচ্ছা এখানে আগের থেকে আগে আছে। তো আমরা যদি জিনিসটা দেখি, আপনি একটা মোবাইলে প্রথম ফার্স্ট টাইম ইনস্টল করছেন, ফার্স্ট টাইম ইনস্টল করার পর ফায়ারবেসের কাছে সে রিকোয়েস্ট করছে টোকেনের জন্য, টোকেনটা পাইলো। টোকেন পাওয়ার পর আপনার মোবাইলের থেকে সার্ভার কমিউনিকেশন যেভাবে করি আমরা, পুশ রিকোয়েস্ট দিয়ে সার্ভারের কাছে জেসন ফরম্যাট আকারে টোকেনটা আমরা পাঠিয়ে দিছি। সার্ভার তারপর ওই ইউজারের এগেইনস্টে ডাটাবেসে সে স্টোর করে রাখলো যে এই ইউজারের টোকেন হলো এটা। পরবর্তীতে সার্ভার থেকে যদি আমার কখনো মেসেজ পাঠাতে হয় ওই মোবাইলে, সার্ভার কিন্তু আর মোবাইলে চিনে না, সার্ভার মোবাইলের কাছে পাঠাবে না, সার্ভার সরাসরি মেসেজটা পাঠাবে ফায়ারবেসের কাছে যে আমার এই মেসেজগুলো আছে আমার। এবং পাঠানোর সময় দুইটা ইনফরমেশন তার মিনিমাম থাকতে হয়, মেসেজ যাই লিখুক দুইটা জিনিস হলো সার্ভার কি আর একটা হলো টোকেন। তো আমরা যদি এখানে যাই, এখানে সেটিং এ যদি দেখেন প্রজেক্ট সেটিং,
ক্লাউড মেসেজিং, এই ধরেন এখানে একটা সার্ভার কি দেওয়া আছে, তো আপনার যে অ্যাপ থেকে যে সার্ভার থেকে আপনি নোটিফিকেশনটা পাঠান ওই সার্ভারে এই কিটা থাকতে হবে মাস্ট। এই কিটার থাকলেই সে ফায়ারবেস চিনে যে এই সার্ভার পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য অথেন্টিকেটেড একটা ওয়ে। যদি তার কাছে সার্ভার কি না থাকে তাহলে সে তার মেসেজ অ্যাকসেপ্ট করবে না। সার্ভার কি থাকলেও তো মেসেজ পাঠানোর জন্য, এখন আপনার যদি ডিভাইসে পাঠাতে হয় তো আপনার তো টোকেনটাও লাগতেছে। তো টোকেনটা যদি আপনার কাছে ইনস্টল করা থাকে তাহলে টোকেনটা নিয়েও আপনি ফায়ারবেসে বলে দিলেন যে আমার কাছে এই টোকেনে মেসেজ পাঠানো দরকার এবং আমার সার্ভার কি হলো এটা, আমি একজন অথেন্টিকেটেড প্রোভাইডার যে আমি মেসেজ পাঠাতে পারবো এবং কার কাছে পাঠাতে হবে সেটা হলো টোকেন। তখন ফায়ারবেস নিজে ওইটা হ্যান্ডেল করবে, সেটা ফায়ারবেসের ইস্যু। সার্ভার থেকে শুধু ফায়ারবেস শুধু, হ্যাঁ কিছু বলবেন? নোটিফিকেশনের মধ্যে একটা লাস্ট কি বলছি মনে নাই, ভুলে গেছি। ওই যে কি সার্ভার আচ্ছা, ধরেন সার্ভারের কাছে পাঠানোর সময় এটা যাবে এবং আপনাদের স্যাম্পল একটা পিএইচপি এর কোড দেওয়া হবে যে স্ট্যান্ডার্ড কিরকম যাইতে হয়। তো সার্ভার কোন ল্যাঙ্গুয়েজে বানানো ওটা তো ফিক্স না, যে কোন ল্যাঙ্গুয়েজে বানান আলটিমেটলি আপনার জেসন ফরম্যাটে ডাটাটা ফায়ারবেসের কাছে যাবে ওই ইনফরমেশনগুলো সহ। মানে কথা হলো আপনার যদি পুশ নোটিফিকেশন পাঠাতে হয় আপনার সার্ভার কি লাগবে মাস্ট, আর টোকেন লাগবে যে কার কাছে আপনি নোটিফিকেশনটা পাঠাবেন, আর মেসেজটা তো দিতেই হবে। এই জিনিসগুলো যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি নির্দিষ্ট কোনো ডিভাইসে মেসেজ পাঠাতে পারবেন। তো যেহেতু আপনার ফায়ারবেসের যে স্যাম্পলটা দেওয়া আছে গিটহাবের মধ্যে, ওখানে দেবেন আরেকটা আলাদা সার্ভিস আছে যেটা হলো ইনস্টেন্স আইডি সার্ভিস। তো ওটা আপনার লাগে যদি কোনো কারণে ইউজারের একটা ইনস্টেন্স আইডি চেঞ্জ হয়, কারণ নর্মালি চেঞ্জ হয় না যতক্ষণ আপনি আনইনস্টল করতেছেন। তো কোনো কারণে যদি চেঞ্জ হয়, ইউজার যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে তখন ওই সার্ভিস দিয়ে ইনস্টেন্স আইডিটা শুধু চেক করা হয় আর কিছু না। তো নর্মালি ইনস্টেন্স আইডি দিয়েই, কারণ আপনার অ্যাপ রানিং অবস্থায় আপনি তো ধরেন ইনস্টেন্স আইডি নিয়ে পাঠালে তো এক্ষেত্রে ইউজারের একটা সমস্যা হতে পারে। ধরেন ইউজার যদি এমন কোনো ইন্টারফেসে থাকে যেক্ষেত্রে আপনার ভারী কোনো কাজ করতেছে, তো এখানে আপনি যদি আলাদা একটা প্রসেস করেন যে সার্ভারে সে কমিউনিকেশন করলো, তো ঝামেলাটা তৈরি হতেই পারে। সেজন্য সেট পলিসি করা হয় কি সার্ভিসের থ্রুতে যে সার্ভিসটা করা হয়েছে যদি আপনার ইনস্টেন্স আইডিটা ওখানে রিসিভ করেন, রিসিভ করার সাথে সাথে ধরেন আলাদা একটা থ্রেড ক্রিয়েট করে সার্ভারে পাঠিয়ে দেওয়া, কারণ মেন ইউআই থ্রেডে যাতে কাজগুলো না হয়। তো আমরা রেট্রিবিউট ইউজ করি, রেট্রিবিউট নিজেই তো ওগুলো হ্যান্ডেল করে, ওগুলো আলাদা করে আমাদের চিন্তা করার দরকার নেই। কারণ রেট্রিবিউটে যদি আপনি যে ডাটাগুলো দরকার দিয়ে দিলে সে তার মতো করে হ্যান্ডেল করে নিয়ে নেবে, শুধু আপনার সার্ভার পর্যন্ত পাঠানো পর্যন্ত হলে কাজ, এই টোকেনটা যাতে সার্ভারে থাকে। তো এই পর্যন্ত আমরা যেগুলো দেখছি এগুলো হলো বেসিক কনফিগারেশন। এখন কথা হলো আপনার কাস্টমাইজেশনের কিছু স্কোপ থাকতে পারে, কিন্তু কি বেশিরভাগ জিনিসই ফিক্স, খুব কম। যেমন আমার এখানে আপনি কাস্টমাইজেশন কি করবেন, এই যে ক্লিয়ার টপ আপনার অন্য যে কোনো ফ্ল্যাগ ইউজ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাগের জন্য কিন্তু আলাদা আলাদা বিহেভিয়ার আছে। আসলে আপনি কোন বিহেভিয়ারটা চাইতেছেন ওই অনুযায়ী আপনি ফ্ল্যাগ ইউজ করবেন। তো এখানে আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি যে কোনো একটা ফ্ল্যাগ চয়েস করতে পারেন। তো এই ক্ষেত্রে পেন্ডিং ইন্টেন্টের ক্ষেত্রেও সেম, কিন্তু আপনার যেহেতু থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমি নোটিফিকেশনটা জেনারেট করতেছি, তো আপনার দুইটা ইন্টেন্ট ইউজ করাটা হলো গুড প্র্যাকটিস, ইন্টেন্ট এবং আরেকটা পেন্ডিং ইন্টেন্ট ইউজ করে। কারণ সরাসরি ইন্টেন্ট পাঠা দিলে যে নোটিফিকেশন কাজ করবে না তা না, কিন্তু আপনার এখানে যদি ইন্টেন্টের যেহেতু আপনি একটা ইনফরমেশন পাঠাতেছেন, পারমিশন রিলেটেড যদি কোনো ফাংশনালিটি থাকে তখন ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো ওরকম যদি ঝামেলা না থাকে তাহলে নর্মাল ইন্টেন্ট পাঠা দিলেও চলে। তো রিস্ক নিয়ে তো লাভ নাই, গুড প্র্যাকটিস যেটা ওটা মেনটেন করাটাই উচিত। তো রিংটোনের জন্য বা যে সাউন্ডটা আপনি বাজাবেন, যে মেসেজ আসলে কোন সাউন্ডটা হবে সেটা আপনি যে কোনো এই টোন ইউজ করতে পারেন। আপনার ধরেন রিসোর্স ফাইল হিসেবে র ফোল্ডারে একটা কিছু কাস্টমাইজ টোন দিয়ে দিলেন, এক এক সময় এক একটা টোন বাজলো, ওটাও করা যায়। রিংটোন ম্যানেজার ইউজ করে ইউজারের যে মোবাইলে যে ধরনের মেসেজ আপনি দিতে যান তার থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু কথা হলো আপনার ইউআরআই থ্রুতেই জিনিসটা পাস করতে হবে, ইউআরআই ছাড়া সে অ্যাকসেপ্ট করবে না। কারণ সিস্টেমকে আপনি ইনফরমেশন ফিড করতেছেন যে কোন টোনটা তার বাজানো দরকার নোটিফিকেশন ক্রিয়েট করলে। আর নোটিফিকেশন কমপ্লিটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এটা নিয়ে আসি তো এখানে দেখবেন এটা হলো ভার্সন 4। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা মিসম্যাচ করলে অনেক সময় কিছু কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। তো সাপোর্টিং এর একটা ইস্যু আছে, এই জন্য সেফলি জিনিসটা হ্যান্ডেল করা উচিত। আর ধরেন আপনি এক জায়গায় কল করছেন একরকম, পরে রিসিভ করছেন আরেক রকম, ম্যাচ না করলে তখন তো আবার ঝামেলা হয়ে যায় যে ভার্সনগুলোর ক্ষেত্রে। আর এখানে আপনি আপনার অ্যাপের যে আইকন থাকবে অথবা নোটিফিকেশনের জন্য যদি আলাদা কোনো আইকন আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওই আইকনটা পাঠাবেন, আর টাইটেল মেসেজ বাকি যেগুলো আছে ওগুলো।
ওই ইনফরমেশনগুলাই। কাস্টমাইজেশনের স্কোপ তেমন একটা নাই। রিংটোন আর ক্যান্সেল করবেন নাকি করবেন না ক্লিক করলে, যেন আমরা এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু নোটিফিকেশনটা ওখানে থাকতেছে না, কিন্তু যদি ফলস করে দেওয়া হয় তাহলে নোটিফিকেশনটা ওখানে থেকে যাবে, কিন্তু ক্লিক করার পর যে কাজ করার ওটা করবে আর কি। তো নোটিফিকেশন যদি থেকে যায় দেখবেন যত নোটিফিকেশন আসতেছে সবগুলো নোটিফিকেশনের মধ্যে আপনার নোটিফিকেশনটা হারা যেতে পারে। কারণ অতিরিক্ত নোটিফিকেশন থাকলে তো আপনার যেটা দরকার অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু। তো এই জন্য নোটিফিকেশনের কোনো একটা কাজ যদি শেষ হয়ে যায় তাহলে তার নোটিফিকেশন দরকার নাই। এগুলো হলো বেসিক ফার্স্ট আইডিয়া আর কি। তো কাস্টমাইজেশন পরবর্তীতে আপনাদের মতো কিভাবে কাজ করবেন, তো নোটিফিকেশনে ক্লিক করলে কোন অ্যাক্টিভিটি আসবে, তো ওই জিনিসগুলো কিছুটা চেঞ্জ করে স্কোপ থাকে। তো এখানে কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। এখানে তো অ্যান্ড্রয়েড থেকে আমি আইডিটা নিতেছি, মানে হ্যাঁ। নিচের থেকে, কিন্তু যখন অ্যাপটা ইনস্টল থাকবে তখন ওই আইডিটা আমি কিভাবে পাবো? আমরা তো আইডিটা লগে দেখতেছি, কথা হলো এই ভেরিয়েবলের কাছে তো আছে। আপনারা যদি অ্যাপটা ইনস্টল করবেন এই ভেরিয়েবলের কাছে তখন টোকেন আসবে, ওটা আপনি সার্ভার পাঠিয়ে দিবেন, একটা স্ট্রিং ভ্যালু পাঠিয়ে দিবেন আর কি। সার্ভারে আপনার কাছে যদি ভ্যালু থাকে পোস্ট ইউজ করে তো আপনার সার্ভারে যে কোনো ভ্যালু পাঠানোই যায়, আপনি পাঠিয়ে দিবেন, সার্ভার রিসিভ করে ডাটাবেসে সেভ করে রেখে দিবে, পরে সার্ভারে মেসেজ পাঠানোর সময় শো করবে যে কোন ইউজারের জন্য কোন অ্যাপের জন্য না, ইউজারের কাছে তো টোকেনের কোনো ভ্যালু আছে? ইউজারকে আপনি টোকেন দেখাইতে লাভ নাই। মেসেজ পাঠানোর জন্য আপনার কাছে এই টোকেনের দরকার বেশি। তো আপনি টোকেনটা নিয়ে ব্যাকএন্ডে কি করতেছেন না করতেছেন ওটা ইউজারের জানার দরকার নাই। কিভাবে পাবো এটা? এই যে আমরা তো এখানে যেভাবে নিছি এইভাবে, আর কোনো ওয়ে তো নাই। না, এখানে তো অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমি নিচের থেকে কপি করছি, কিন্তু যখন অ্যাপটা ইনস্টল করা থাকবে তখন তো আমি এই সোর্সটা পাবো। ব্যাকএন্ডে সেট করে দিবেন, প্রোগ্রাম করে দিবেন আপনার কাছে একটা ভেরিয়েবল থাকলে সার্ভারে যেভাবে পাঠাতে হবে আপনি ওটা পাঠিয়ে দেবেন। আমার কাছে এখন এই ভেরিয়েবলের মানটা আছে, এখন আপনি সার্ভারে না পাঠালে তো সার্ভার সেভ হবে না। তো ভেরিয়েবল পাঠানোর জন্য সার্ভারে যদি পাঠাতে হয় তাহলে যে কাজ করতে আপনি ওটা করবেন। আমরা তো লক থেকে কপি করে তো আর ভ্যালু পাঠাবো না, প্রত্যেক ইউজারের মোবাইলের জায়গায় লক কেটে কি আছে না আছে ওগুলো দেখার কোনো ওয়ে নাই। টোটাল স্ট্রিংটাকে সার্ভারে পাঠাই। হ্যাঁ, স্ট্রিংটা পাঠিয়ে দেবেন, শুধু সিম্পল এটুকুই। আপনার কাছে ইনফরমেশন যদি থাকে পাঠাতে তো সমস্যা নেই। স্যার যে নোটিফিকেশনটা পাঠাইছে এটা তো স্যার ভিউ হয় না, এটা তো কেমন কি? কই ওটা তো জাস্ট উপরে দেখাইছে, কিন্তু আমি যে অ্যাক্টিভ প্যানেল করলে যখন ক্লিক করব তখন তো দেখাবে যে কি এখানে আপনার নোটিফিকেশনটা নিয়ে তো কাজ করাগুলো তো আলাদা ফাঁস হয়ে ওটা আপনি কি করবেন না করবেন ওটা তো অন্য ইস্যু, এটার সাথে তো ফায়ারবেজের কোনো সম্পর্ক নাই। মানে স্যার নোটিফিকেশনটা ভিউটা হয়নি তো এইজন্য আর বুঝতে পারিনি। নোটিফিকেশন তো ক্লিক করলে একটা অ্যাক্টিভিটিতে আসে, ওইখানে রিলেভেন্ট কোনো কাজ তো থাকে, তো ওইটুকু করা তো আমাদের টার্গেট না, আমাদের কথা নোটিফিকেশনটা আসা পর্যন্ত। বাকি যা কাজ ওগুলো করতে হলে আপনার তো এক্সট্রা কোড লিখতেই হবে, নাহলে তো হবে না। কোন অ্যাক্টিভিটিতে আপনি যাবেন, ওই অ্যাক্টিভিটি যাওয়ার পর কি হবে না হবে, তো আপনার তো সবগুলো হ্যান্ডেল করতে হবে কোড দিয়ে, কারণ অ্যাপ তো নিজে নিজে কিছু করতে পারবে না। আপনি যে কমান্ড দেবেন ওই কমান্ড অনুযায়ী কাজ করবে, বাস এটুকুই।